ওয়েলকাম টু ডুওলিঙ্গো বাংলা। আমাদের কাছে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল নিয়ে ভিডিও আছে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই চ্যানেলে 500টিরও বেশি এমসিকিউ রয়েছে। আমরা সব চ্যাপ্টারগুলো পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করেছি। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষার ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে দেখবো স্পেশাল ইকোনমিক জোন। তো স্পেশাল ইকোনমিক জোনের যদি কথা বলা হয়, এগুলো তোমার এরিয়া দিয়ে দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে, যেখানে তোমার ইন্ডাস্ট্রিজ হয় আর ওই জায়গাগুলো ডেভেলপমেন্ট করা হয়। এই ইন্ডাস্ট্রিগুলো যাতে এই জায়গাটায় আসতে পারে এর জন্য স্পেশাল কিছু ইনসেন্টিভ দেওয়া হয় তোমার ইন্ডাস্ট্রিজ গুলোকে। এটাই হচ্ছে তোমার স্পেশাল ইকোনমিক জোন। তো এগুলো নিয়ে আরো ডিটেলসে পড়বো, আরো লিবারালাইজেশন, এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো নিয়ে দেখবো এই চ্যাপ্টারে। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ বেশি কমফোর্টেবল হয়ে থাকো, তাহলে নিচে তোমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে হিন্দিতে তোমরা সেম ভিডিওটা দেখতে পারো। তো স্টার্ট করবো আগে চ্যাপ্টারটা। চ্যাপ্টারটা স্টার্ট করার আগে তোমাদের এটা বুঝে নেওয়া উচিত লিবারালাইজেশন কি। যদি কথা বলা লিবারালাইজেশনে, তাহলে এটা হয়েছিল তোমার 1991 ইন্ডিয়াতে। তখন তোমার পিএম ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিমহা রাও। আর যদি ফাইন্যান্স মিনিস্টারের কথা বলা হয়, তাহলে ছিলেন ডক্টর মনমোহন সিং। এনাদের সময় ইন্ডিয়াতে প্রথমবার লিবারালাইজেশন এসেছিল। এটা মানে কি হয়, যে যত তোমার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট কন্ট্রোল আছে, ওটাকে মার্কেট থেকে সরানোকে বলা হয় তোমার লিবারালাইজেশন। এখানে পয়েন্টগুলো একবার দেখে নেবো। রিমুভ বিউরোক্রেটিক কন্ট্রোল। বিউরোক্রেটিক মানে তোমরা বুঝতেই পারছো, বিউরোক্রেটিক যেমন যারা গভর্নমেন্ট অফিসে কাজ করে তাদেরকে বিউরোক্র্যাট বলা হয়। তো রিমুভ বিউরোক্রেটিক কন্ট্রোল মানে গভর্নমেন্ট অফিসার্সদের কন্ট্রোল থেকে মার্কেটকে ছাড় পাওয়ানো। মিনিমাম ইনভলভমেন্ট অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য মার্কেট। যদি চায়নার মতন কোনো কান্ট্রি দেখো, তাহলে দেখবে চায়নার ফুল ইনভলভমেন্ট আছে মার্কেটে। চায়না হচ্ছে পুরো একটা ক্লোজড ইকোনমি। চায়না নিজে ডিসাইড করে যে মার্কেটে কি কি প্রডিউস হবে, মার্কেটে কি কি আসবে, আর কোনটার কত দাম হবে। তো এখানে লিবারালাইজেশন মানে ঠিক তার উল্টো, যে কোনো নিয়ম, গভর্নমেন্টের কোনো নিয়ম পাঠাবে না মার্কেটে, আর মার্কেট নিজের মতন ফ্রি ফ্লোতে চলবে। তারপরে আসছে নো ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। ব্র্যাকেটের লেখা আছে রেড টেপ। এবার ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং মানে বোঝো, ধরো আগেকার যারা অফিসার ছিল, গভর্নমেন্ট অফিসার ছিল, তাদের ঘুষ নেওয়ার একটা তরিকা ছিল তোমার ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। তারা কি করতো, ধরো কোনো কোম্পানি খুলেছে বা কোনো ফ্যাক্টরি খুলেছে, তারা যদি অফিসারদের ঠিক মতো ঘুষ দিত না বা টাকা দিত না, তাহলে তারা কি বলতো যে এই ফ্যাক্টরিটা বা ইন্ডাস্ট্রিটা ইলিগাল, আর ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দিত। যদি তোমরা শো দেখেছো যেমন ক্রাইম পেট্রোল, এগুলোতে তোমরা দেখেছো কোনো জায়গায় যখন বন্ধ করে দেওয়া হয়, তখন ওইটাকে লাল টেপ দিয়ে চারিপাশে ঘিরে দেওয়া হয়। তাই জন্য ওইটাকে রেড টেপও বলা হয়েছিল। এই জিনিসটা সরিয়ে দেওয়া হয়েছিল ফর দ্য লিবারালাইজেশন, ওপেন দ্য ইকোনমি টু দ্য ওয়ার্ল্ড। যদি ইকোনমির কথা বলা হয়, তাহলে ইকোনমি একটা হয় তোমার ক্লোজড ইকোনমি, যেটা তোমার চায়না ফলো করে। আর ক্লোজড ইকোনমি মানে বাইরের দেশ থেকে কিছু আসবে না, আর বাইরের দেশে কিছু আসবে না, আর বাইরে কোনো জিনিস থাকলেও ওরা নিজেদের জিনিস বানিয়ে নেবে। যেমন ফেসবুকের নকল চায়না করেছে, আমাজনের নকল আছে, আলিবাবা, এমনি ওরা সবকিছু নকল করে নেবে, কিন্তু বিদেশের কোনো জিনিস তারা নিজের মার্কেটে আসতে দেবে। ইন্ডিয়া ওপেন মার্কেট করেছিল তোমার 1991-এ। ওপেন মার্কেট মানে তোমরা বুঝতে পারছো, ঠিক এটার অপোজিট। ওপেন মার্কেট মানে তোমার বিদেশের সব কোম্পানি আসতে পারে। যেমন ইন্ডিয়াতে সব কোম্পানি, যেমন তোমার ইউটিউবই ধরে নাও, গুগল গুগল আছে, তারপরে তোমার ফেসবুক, অ্যামাজন, সবকিছু বিদেশের কোম্পানিরা বাইরের দেশ থেকে আসতে পারে, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করতে পারে, আর ইন্ডিয়াতে নিজেদের কাজ চালাতে পারে। রিমুভাল অফ রেস্ট্রিকশন অফ ফরেন ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্ট করলে তোমরা বুঝতেই পারছো কি হয়, ইনভেস্টমেন্ট করলে তুমি ওই জায়গাটা মালিক হয়ে যাবে বা ওই কোম্পানিটা মালিক হয়ে যাবে। একটা শেয়ার তোমার কাছে থাকবে, একটা শেয়ারের ভাগ তোমার কাছে থাকবে। এই রেস্ট্রিকশন যখন উঠিয়ে দেওয়া হলো, তখন বিদেশের কোম্পানিগুলো ইন্ডিয়া কোম্পানিতে ইনভেস্ট করতে পারলো, ইন্ডিয়া থেকে যত প্রফিট আছে ওগুলো রিসিভ করতে পারবে। এটাতে রিমুভাল অফ রেস্ট্রিকশন ফরেন ইনভেস্টমেন্টও হয়েছিল। এবার এটা তো বললাম এগুলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এবার করে নেবো। অ্যাডভান্টেজ যদি দেখা হয়, তাহলে ইনক্রিজ করেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের যদি কথা বলা হয়, তাহলে তোমরা বুঝতে পারছো যখন এইসব রেড টেপ বা গভর্নমেন্ট কন্ট্রোল সরিয়ে দেওয়া হলো, বিদেশের যতগুলো কোম্পানি আছে তারা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট হলো। ইন্ডিয়াতে তোমার পপুলেশন এত বেশি, মার্কেটটা এত বড়, যে সব প্রোডাক্ট, যাই প্রোডাক্ট হোক, ওটা বেশিরভাগ জিনিসই তোমার ইজিলি সেল হয়ে যায়। তাই জন্য ফরেন ইনভেস্টমেন্ট আছে যেটা, ওটাতে ইন্ডিয়াতে অনেক ইনক্রিজ হয়ে গেল। অ্যাভয়েড দ্য ডেঞ্জার অফ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এবার যদি এমার্জেন্সির কথা বলা হয়, এমার্জেন্সি মেনলি তিন ধরনের হয়। তার মধ্যে একটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এগুলো নিয়ে আরো ডিটেলসে তোমার পলিটিতে কথা বলবো, কিন্তু এখানে তোমার একটা আইডিয়া দিয়ে দিই যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মানে হচ্ছে গভর্নমেন্টের কাছে কাজ করার জন্য টাকা থাকে না, আর তোমার বাইরের দেশ থেকে অনেক ধার নেওয়া থাকে, তখন হয় তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যে রিস্কটা ছিল, ওটা থেকে ইন্ডিয়া উঠে আসতে পেরেছিল। তারপরে আছে তোমার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ যদি দেখা হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো যখন কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হয়, তখন ওই কোম্পানি অবভিয়াস কথা তোমার ডেভেলপমেন্ট হয়, আর ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। তারপরে পয়েন্টটা আছে এমপ্লয়মেন্ট। বা কোনো জায়গা ধরো ডেভেলপমেন্ট হলো, বা কোনো ধরো একটা অফিস আছে, ওটা ডেভেলপমেন্ট হলো। এই ডেভেলপমেন্ট হলো মানে ওটা বেশি কাজ করতে লাগে, বেশি কাজ করার জন্য কি লাগবে, আরো বেশি লোক লাগবে। আর লোক যখন লাগবে কাজ করার জন্য, তখন কি হবে, তখন হবে তোমার এমপ্লয়মেন্ট। বা লোক যে কাজ করছে, কিছু না কিছু প্রোডাক্ট বানাচ্ছে, ওই প্রোডাক্টগুলো কি হবে, এক্সপোর্ট হবে। তাহলে দ্যাট গিভস রাইজ ইন এক্সপোর্ট। এগুলো তোমরা ইন্টারকানেক্টেড লাইন, তোমরা এক অপরের সঙ্গে মুখস্থ রাখতে পারো, মানে মনে রাখতে পারো। দেখো কোনো কোম্পানিতে যখন ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হলে কোম্পানির কি হয়, ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট হলে কি হয়, আরো কাজ বাড়ে, কাজ বাড়লে লোক লাগবে, লোক লাগলে কি হয়, এমপ্লয়মেন্ট বাড়ে। লোক লাগলে কি হয়, তোমার এমপ্লয়মেন্ট বাড়ে। আর এমপ্লয়মেন্ট বাড়লে কি হবে, তোমার যে এক্সপোর্ট আছে, তারা প্রোডাক্ট বানাবে, ওগুলো বাইরের দেশে আরো বেশি এক্সপোর্ট করা যায়। আর যদি দেখা হয় যে ফাইন্যান্সিয়াল ডেঞ্জার আছে গভর্নমেন্টের, ওটার থেকে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি থেকে ইন্ডিয়া উঠে আসতে পেরেছিল। এবার আমরা দেখে নেবো ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজের যদি কথা বলা হয়, তাহলে প্রথমে আসছে তোমার ইনইকুয়ালিটি এবং স্টেটস। তো তোমরা দেখতে পাবে যত বিদেশের কোম্পানি আছে, তারা বেশিরভাগ তোমার মুম্বাই আর দিল্লিতে ইনভেস্টমেন্ট করতে চায়, আর এটাতে কিছু ভুলও নেই।
তো মুম্বাই আর দিল্লিতে যেহেতু তারা বেশি ইনভেস্টমেন্ট করতে চায়, সেহেতু তোমাদের অন্য রাজ্যগুলো যেগুলো আছে, অন্য জায়গায় যেগুলো আছে, ওগুলোতে তোমার ইনভেস্টমেন্ট হয় না অত বেশি, আর ডেভেলপ করতে পারে না, তাই ওইটাই ক্রিয়েট করে তোমার স্টেটের মাঝখানে ইনইকুয়ালিটি। তারপরে প্রবলেম হচ্ছে তোমার প্রাইভেটাইজেশন। তোমার গভর্নমেন্ট যত বডিজ আছে ওগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন না চালিয়ে বেশিরভাগ তোমার প্রাইভেট করে দেওয়ার চেষ্টা করা দেওয়া হয়। এটা মেইন কারণ এটাই হচ্ছে যে গভর্নমেন্ট অনেক টাকা পায় এই প্রাইভেট কোম্পানিগুলোকে নিজের গভর্নমেন্ট শেয়ারগুলো বিক্রি করতে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে বড় বড় ক্যাপিটালিস্ট আছে, ইনভেস্টার্স আছে, এরা তোমার গভর্নমেন্টকে অনেক টাকা দেয়, গভর্নমেন্টের অফিসার্সকে অনেক টাকা দেয় যাতে এই কোম্পানিগুলো প্রাইভেট করে দেওয়া হয়। তৃতীয় আছে লেস অর নো সাবসিডিজ। তোমরা বুঝতেই পারছো যে গভর্নমেন্ট কোম্পানিজ আছে ওগুলো মানুষদের 12-14 ঘন্টা কাজ করাতে পারে যাতে শুধুমাত্র নিজেদের প্রফিট বার করতে পারে। ওরা নিজেদের প্রফিট ছাড়া আর কিছু বোঝে না, মনুষ্যত্ব বলে ওদের কোনো জ্ঞান ট্যান নেই। তাই জন্য যত গভর্নমেন্ট বডিজ আছে, গভর্নমেন্ট বডিজে তোমরা ট্রেনে যদি দেখো, ট্রেনের টিকিট কাটো, ওটা দেখবে 47% না 50% লেখা থাকে 50% অফ দ্য কস্ট অফ দ্য টিকিট ইজ টেকেন বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমার ঠিক অ্যামাউন্টটা মনে নেই, 40 to 50% এমনি কিছু একটা অ্যামাউন্ট থাকে যেটা ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। তোমরা যখন রেলওয়ে টিকিট কাটবে, এমনকি যদি ইন্টারনেটেও রেলওয়ে টিকিট কাটো, তাহলে নিজে তোমরা ওই লাইনটা দেখতে পাবে। তো তোমরা বুঝতে পারছো রেলওয়ে যদি প্রাইভেটাইজেশন হয়ে যায়, প্রাইভেট কোম্পানি কখনোই এসব খরচা নিজেদের মধ্যে ইনক্রিজ করবে না, আর তাতে কি হবে, তোমার টিকিটের প্রাইস যে আছে ওটা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো প্রাইভেট কোম্পানিগুলো আছে কোনো ধরনের সাবসিডি চায় না। ইনভেস্টমেন্ট ইন সিলেক্টেড ইন্ডাস্ট্রিজ। তো তোমরা বুঝতে পারছো যে লোকগুলো আছে, ইনভেস্টার্সরা আছে, তারা এমনি কোম্পানিতে ইনভেস্ট করে যেটাতে বেশি থেকে বেশি প্রফিট পাওয়া যেতে পারে। তারা কখনোই এটা দেখে না যে লোকের ভালো হোক বা দেশের ভালো হোক, কারণ বেশিরভাগ ইনভেস্টার্সরাই মতলবী হয়, যেমন আম্বানির মতন। আর আমার দেশের ভালো ভাবার মতন অনেক কম ইনভেস্টার আছে, যেমন রতন টাটা। প্রবলেম ফর লোকাল এন্টারপ্রেনার্স। এবার দেখো, যদি কোনো লোকাল লোক আছে, ও ধরো একটা ট্যুরিজমের কোম্পানি খুলেছে, ট্যুরিজমের কোম্পানি চালাচ্ছে, অমনি সময় তোমার ওখানে আরেকটা ট্যুরিজমের কোম্পানি খুলছে, আর এই ট্যুরিজমের কোম্পানি যে আছে সে ফরেন ইনভেস্টমেন্ট আনতে পেরেছে, মানে বিদেশ থেকে টাকা তার কোম্পানিতে ঢালতে পেরেছে। এতে কি হয়, তোমার এই ট্যুর কোম্পানিটা বেশি ভালো চলতে লাগে, আর যত মার্কেট আছে তোমার এই কোম্পানি দিয়েই আসে, আর যত তোমার টাকা আছে এগুলো ইনডাইরেক্টলি চলে যায় তোমার বিদেশে। প্রবলেম ক্রিয়েট হয় ফর দ্য লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য প্রবলেম ক্রিয়েট হয়। পলিটিক্যাল ফ্রিডম অ্যাট স্টেক। পলিটিক্যাল ফ্রিডম ইজ অ্যাট স্টেক। তো পলিটিক্যাল ফ্রিডম আমাদের যেটা থাকে, ধরো আগেকার দিনে যখন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে খুব বাজে রিলেশন ছিল, এখনো বাজে রিলেশন আছে। আগেকার দিনে ধরো আজ থেকে 50 বছর আগে যখন আজ থেকে প্রায় 20 বছর আগে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছিল, ওই 1970s এর সময়, তখন তোমার ইউএসএ যে আছে সে পাকিস্তানকে খুব সাপোর্ট করতো। আর ইউএসএ ইন্ডিয়ার উপরে মেন ওয়েপন নিয়েছিল যে ইন্ডিয়া যদি যুদ্ধ না থামায় পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানকে কাশ্মীরের ভাগ না দেয়, তাহলে ইউএসএ তোমার যত ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে, ইউএসএ যত খাবার পাঠায় ইন্ডিয়াতে, ওগুলো থামিয়ে দেবে। ওই যত পলিটিক্যাল ফ্রিডম আছে ওইটাও তোমার অনেকটা কন্ট্রোলে থাকতো ইন্ডিয়া ইউএসএ কাছে। ইউএসএ অনেক কিছু কন্ট্রোল করতো, কিন্তু পরে আমরা ডেভেলপ করে ইউএসএ থেকে ছাড়া পেয়ে গেছি। তোমাদের মধ্যে যদি ইউএসএ নিয়ে অনেকজন না জানে, তাহলে তাদেরকে বলে রাখি ইউএস হচ্ছে ব্রিটিশদের মতনই জানোয়ার, কিন্তু তারা মানুষদের মতো মাছ পড়ে। পুরো পৃথিবীকে তারা দেখায় তারা মানুষ, কিন্তু আসলে তারা ব্রিটিশদের থেকে বাজে একটা জানোয়ার। তারাই হচ্ছে তোমার ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে কথা বলা হোক স্পেশাল ইকোনমিক জোন নিয়ে। তো এইগুলো আমরা যখন বুঝতে পেরেছি, তখন কথা বলবো আমরা স্পেশাল ইকোনমিক জোন নিয়ে। স্পেশাল ইকোনমিক জোন ধরো কোনো একটা এরিয়া আছে, ওই এরিয়াটা ধরো তোমার ডেভেলপ না, তো এই এরিয়াটাকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট কি করবে, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ওখানে ইন্ডাস্ট্রি করা। যখন ওখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, তখন অবভিয়াস কথা ওখানে তোমার এমপ্লয়মেন্টও জেনারেট হবে। এমপ্লয়মেন্ট জেনারেট হলে ওই জায়গাটা ডেভেলপ হবে। এমপ্লয়মেন্ট জেনারেট হলে ওই জায়গাটা ডেভেলপ হবে। ওই জায়গাটা ডেভেলপ হলে কি হবে, ওই জায়গাটায় মানি বেশি হবে, টাকা পয়সা সবাই বেশি ইনকাম করবে, দোকানদাররা, ওখানকার লোক, ওখানকার বিজনেস। আর মানি বেশি হলে তোমাদের ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স তাদের দেওয়া হয় তোমার গভর্নমেন্টকে। এই জন্য গভর্নমেন্ট ট্রাই করে এমন কিছু স্পেশাল জায়গা বানাতে যেখানে ইন্ডাস্ট্রিজদের ডাকা হবে, আর ইন্ডাস্ট্রিজগুলো সেট আপ করতে পারে। এই ইন্ডাস্ট্রিজগুলোকে ডাকার জন্য গভর্নমেন্ট কি করে, তাদেরকে স্পেশাল ইনসেন্টিভ দেয়, স্পেশাল কিছু ছাড় দেয়, যাতে তারা এই জায়গাগুলোতে নিজেদের ফ্যাক্টরিজ আছে বা কোম্পানি এগুলো যাতে স্টার্ট করতে পারে। তো একবার এটা নিয়ে পড়ে নেবো। স্পেশাল অ্যাডভান্টেজেস আর গিভেন টু দ্য পিপল আর কান্ট্রিজ টু সেট আপ দেয়ার ফ্যাক্টরিজ অ্যাট আ পার্টিকুলার প্লেস। স্পেশাল অ্যাডভান্টেজগুলো দেওয়া হয় যাতে এই কোম্পানিগুলো নিজেদের ফ্যাক্টরি সেট আপ করতে পারে। এই স্পেশাল ইনসেন্টিভ কি দেখে নিই। একটা হচ্ছে তোমার স্পেশাল ট্যাক্স ইনসেন্টিভ। ধরে নাও গভর্নমেন্ট বললো যে যদি তোমার এই জায়গাটা এসে তুমি ফ্যাক্টরি সেট আপ করো, তাহলে তোমাদের যে ট্যাক্স আছে ওটা কম দিতে হবে। ধরো অন্য একটা জায়গায়, ধরে নাও একটা অন্য জায়গা আছে বি আর একটা জায়গা এ। ধরে নাও বিতে যদি তুমি ফ্যাক্টরি সেট আপ করো তাহলে পুরো ট্যাক্স দিতে হবে, আর যদি এতে করো তাহলে তোমার কম্পারেটিভলি কম ট্যাক্স দিতে হবে। রিল্যাক্সেশন ইন লেবার লস। আমরা সবাই জানি লেবার ইউনিয়ন আর তোমার স্ট্রাইকস কত বেশি মানে প্রবলেম ক্রিয়েট করে ইন্ডাস্ট্রিজের জন্য। তো গভর্নমেন্ট নিজের তরফ থেকে প্রোটেকশন দেয় যে তোমার এসব লয়ের বা এসব স্ট্রাইকসের কোনো প্রবলেম হবে না, ইন্ডাস্ট্রিজ গুলো ভালোভাবে কাজ করতে পারবে। তারপরে আছে ওয়েল কানেক্টেড এরিয়া। তো যে কোনো ইন্ডাস্ট্রির জন্য এটা খুব দরকারি যে এটা যেন খুব ওয়েল কানেক্টেড এরিয়া থাকে পুরো ইন্ডিয়ার সঙ্গে আর পুরো পৃথিবীর সঙ্গে, যাতে যে প্রোডাক্ট গুলো তোমার এই ফ্যাক্টরিজ গুলো তৈরি হচ্ছে ওগুলো যেন পুরো মানে সব জায়গায় পাচার করা যেতে পারে। রিল্যাক্সেশন ইন এনভায়রনমেন্টাল লস। এনভায়রনমেন্টাল লস মানে এখানে গাছ কাটা যাবে না, নদীতে তুমি বেস্ট ফেলতে পারবে না, এগুলো থেকে তোমার রিল্যাক্সেশন দেওয়া হয় যাতে এই জায়গাগুলোতে প্র্যাকটিস হয়ে যায়। তোমরা বুঝতেই পারছো কতগুলো কারণ আছে যাতে এই জায়গাগুলোতে কত কিছু গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয় যাতে এখানে তোমার প্র্যাকটিস খোলা হয়। এবার আমরা একবার দেখে নেবো অবজেক্টিভস। অবজেক্টিভস তো আমরা আগে স্লাইডে বুঝে নিয়েছি, এখানে একবার পয়েন্ট ওয়াইজ করে নেবো। প্রথম হচ্ছে ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এটা তো প্রাইমারি কারণ যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে তো একটা এরিয়া পুরো ওভারঅল ডেভেলপমেন্ট হবে। দ্বিতীয় হচ্ছে টু জেনারেট এমপ্লয়মেন্ট। একটা জায়গায় যখন ডেভেলপমেন্ট হয় তখন ওটা এমপ্লয়মেন্ট ইনক্রিজ হয়। শুধুমাত্র একটা ফ্যাক্টরি না, ধরো একটা ফ্যাক্টরি খোলা হলো তো তার চারিপাশে দোকান খোলা হবে, ওখানেও এমপ্লয়মেন্ট হয়, আর ওই দোকানগুলো কোথা থেকে জিনিস কিনবে ওখানেও এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তো চারিপাশে তোমার জেনারেট এমপ্লয়মেন্ট টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট ইন কান্ট্রি।
তো তোমরা যে মানি অ্যাপ গুলো ইউজ করো, আমরা সবাই মানি অ্যাপ যেগুলো ইউজ করি, ধরো তোমার ফোন পে হয়ে গেল বা তোমার গুগল পে হয়ে গেল, আরো যেগুলো আছে অ্যামাজন পে, এগুলো যেগুলো আছে, এগুলো সবগুলো যখন স্টার্টিং এ থাকে প্রথম এরা ডিসকাউন্ট দেয়, বুঝলে? এরা একটা ডিসকাউন্ট দেয়, তো এই জিনিসটা যদি তুমি কেনো তাহলে তোমাদের ডিসকাউন্ট দেবো। আর যদি ফেমাস থাকে তোমার ক্যাশব্যাক, তোমাদের ক্যাশব্যাক দেওয়া হয়। প্রথম ধরো 5টা পেমেন্টের জন্য ক্যাশব্যাক দেওয়া হয়। এতে কি হয়, লোকরা জানতে পারে এই অ্যাপগুলো নিয়ে, আর অ্যাপগুলো ইউজ করাতে অভ্যাস হয়ে যায়। আর এগুলো যেহেতু তোমার পেমেন্ট পেয়েছে এত বেশি ইজি করে দেয়, তাই জন্য লোকরা এটাই বেশিরভাগ তোমার ইউজ করে। অমনি তোমার স্টার্টিং এ ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে অ্যাট্রাক্ট করতে হয়। আর পরে যখন কোম্পানিজ গুলো বুঝতে পারে যে ইন্ডিয়াতে তোমার কাজ করে কত বেশি প্রফিটেবল তাদের জন্য, তারা আরো বেশি কোম্পানি খোলে ইন্ডিয়াতে, আর ওতে আরো বেশি তোমার ডেভেলপমেন্ট হয়। তারপরে আছে টু হেল্প ইন র্যাপিড আরবানাইজেশন অফ দ্য প্লেস। তারপরে আমরা পড়বো ইন্ডিয়াতে কতগুলো স্পেশাল ইকোনমিক জোনস আছে, আর এখানে কোন স্টেটে কতগুলো আছে। তো স্পেশাল ইকোনমিক জোনের অ্যাক্ট যদি দেখা, ইট ওয়াজ পাস ইন দ্য ইয়ার 2005। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটা অনেকবার তোমার এক্সামে এসেছে। স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট কবে পাস হয়েছিল? হয়েছিল তোমার 2005 এ। যদি ইন্ডিয়াতে দেখা হয় তাহলে ইন্ডিয়াতে আছে 373 স্পেশাল ইকোনমিক জোন। তোমার এটা অনেকবার শর্ট ফর্মে SEZ ও দিয়ে দেওয়া হয়। তো ইন্ডিয়াতে টোটাল 373 SEZ আছে। ইন্ডিয়াতে যদি দেখা হয়, ইন্ডিয়াতে তেলেঙ্গানা আছে হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ স্পেশাল ইকোনমিক জোন। ইন্ডিয়াতে যত জায়গা আছে তার মধ্যে তোমার তেলেঙ্গানাতে সবচেয়ে বেশি তোমার স্পেশাল ইকোনমিক জোনস আছে। ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা হয়, ওয়েস্ট বেঙ্গলে ট্রাই করা হয়েছিল স্পেশাল ইকোনমিক জোন খোলা, কোথায়? নন্দীগ্রামে, ওয়েস্ট বেঙ্গলে। তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো সবাই জানো যে কত নাটক হয়েছিল এখানে এই নন্দীগ্রামের জন্য। আর এখন তো পুরো ইন্ডিয়া জানে, যেহেতু এবার ওয়েস্ট বেঙ্গল ভোটে তোমার এত বেশি হাইলাইট হয়েছিল নন্দীগ্রামটা। তো মিট উইথ প্রোটেস্ট, যত পলিটিক্যাল প্রোটেস্ট আছে, নন্দীগ্রামকে একটা পলিটিক্যাল হাব হাউস বানিয়ে দেওয়া হয়েছিল। কারণ দেখানো হয়েছিল যে গভর্নমেন্টের কটা লিডার কত বেশি চিন্তা করে লোকদের নিয়ে, কিন্তু যে একটা স্পেশাল ইকোনমিক জোন তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে সরিয়ে ও ফিউচার জেনারেশন আর সব জেনারেশনে কত লস করে দিয়েছে তার কোনো মানে মেজারমেন্ট নেই, বা সেটা কখনো ভাবা যায় না কত বেশি লস করে দিয়েছে। তবুও ইলেকশন জিতেছে, এখন বেঙ্গলের উপরেও ভালোই রুল করছে। তো আজকে চ্যাপ্টার এতটাই থাকলো। যদি তোমাদের চ্যাপ্টারটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখাবে পরের ভিডিওতে।